অসীম কুমার গায়েন, আপনি জিজ্ঞাসা করেছেন রেইকি করা কি ভালো? রেইকির কি কোনো সাইড এফেক্টস আছে? এবার হয়তো কেউ কেউ আছেন, অসীম কুমার গায়েন মহাশয়, যারা হয়তো রেইকি সম্বন্ধে কিছু অতটা জানেন না। তাদের একটা প্রাথমিক ধারণা আগে দেয়া হোক। রেইকি এই শব্দটা জাপানিজ শব্দ, যার মানে হচ্ছে ইউনিভার্স। রেই মানে হচ্ছে ইউনিভার্স, ইউনিভার্সাল ফেনোমেনন বা ইউনিভার্সাল মিস্ট্রি, মিস্টিরিয়াস ইউনিভার্স, রহস্যময় যে ব্রহ্মাণ্ডের যে অস্তিত্ব। আর কি রেইকি কি মানে হচ্ছে শক্তি, যাকে বাংলায় বলতে গেলে বলতে হবে প্রাণ শক্তি। তাই ইউনিভার্সাল এনার্জি বলা যেতে পারে, খুব মানে লুজলি বলতে গেলে ইউনিভার্সাল এনার্জি। এই রেইকি শব্দটা জাপানি শব্দ। এই কিটা এসেছে চাইনিজ চি থেকে, যার থেকে তাই চি কথাটা আছে। এরকম চি শব্দটা চায়নাতে খুব ব্যবহার হয়, বিশেষ করে বৌদ্ধ ধর্মের প্রভাবের জন্য আরও বেশি ব্যবহার হয়। চি মানে হচ্ছে প্রাণশক্তি। তাহলে রেইকির কনসেপ্টটা হচ্ছে যে এই ব্রহ্মাণ্ডের মধ্যে যে রহস্যময় এনার্জি আছে, সেই রহস্যময় এনার্জিকে নিজের শরীরে প্রাণ শক্তির দ্বারা ধারণ করে তাই দিয়ে অপরের চিকিৎসা করা বা সেই শক্তিকে প্রদান করা অপরের মধ্যে, বা সেই শক্তিকে পাঠানো চ্যানেলাইজ করে, যাতে করে যে রুগী বা যে অসুস্থ বা যার শক্তির মধ্যে কিছু ব্যাঘাত ঘটেছে, তার নিজের শক্তিকে সে জাগিয়ে যাতে সে নিজেকে সুস্থ করতে পারে। এটাই হচ্ছে রেইকির দর্শনটা। এবারে আপনি শুনবেন যেটা জাপানে আবিষ্কার হয়েছে, তারপরে আপনি শুনবেন যে জাপানিরা অবশ্য এই ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে এটাকে আবিষ্কার করেছেন প্রাচীন বিদ্যা থেকে, সেটা বৌদ্ধদের বিদ্যা, এটা আপনি শুনবেন। কিন্তু এগুলো যোগ সাধনার এক একটা প্রকাশ, আর খুবই সামান্য সামান্য প্রকাশ। এই যে রেইকির প্রথম কথা হলো যে স্পর্শ করতে হয়, জেন্টল টাচ, মানে মাসাজ নয়, শুধু হালতো করে স্পর্শ করবে শরীরের হয়তো কোনো বিশেষ স্থান বা যে জায়গায় হয়তো তার কষ্ট হচ্ছে, সেই জায়গায় হয়তো আলতো করে স্পর্শ করবে এবং ওই চ্যানেলাইজ হবে এনার্জি। এটা হচ্ছে রেইকির প্রাথমিক যে শিক্ষা, সেইটা। তা আমাদের দেশে এরকম বহু যোগী ছিলেন, আজও আছেন, যারা চাইলে একজনকে দৃষ্টিমাত্র তাকে সুস্থ করে দিতে পারেন, তাকে স্পর্শও করতে হয় না। বিভিন্ন স্পর্শের বিভিন্ন রকমের যে মানে উপযোগিতা বা কার্যক্রম, সেটা সেই যোগীরা জানেন। তর্জনীর এক রকমের স্পর্শ, বুড়ো আঙুলের এক রকমের স্পর্শ, হাতের চেটোর এক রকমের স্পর্শ, এমনকি পায়ের স্পর্শ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ মানুষের মধ্যে ভাবান্তর ঘটিয়ে দিতেন মাথার উপরে নিজের পা রেখে। এটা আরো অনেক অনেক উন্নত বিজ্ঞান, কিন্তু তারই একটা খুব স্থূল জল রূপ হচ্ছে রেইকি, টাচ। অতএব রেইকির অনেক সময় হয় কি যে জাপানে যখন রেইকি প্র্যাকটিস হয়েছে প্রথম, এখন অনেক জায়গাতেই হচ্ছে, যারা হয়েছে তারা খুব স্পেশালাইজড, তারা বহুদিন একটা জীবনযাপনের মধ্যে থেকেছেন, তারা বহুদিন ধ্যান, আসন, সংযম, খাদ্য খাবার নিয়ম পালন করেছেন। তারপর তারা যখন বুঝেছেন, তখন তারা নিজেদের শরীরটাকে ব্যবহার করেছেন এই এনার্জি চ্যানেলাইজেশনের জন্য। তখন একরকম ফল তিনি দেখেছেন, অন্যান্য দেখেছেন, মাঝে মাঝে অদ্ভুত ফল হয়েছে হয়তো, স্বাভাবিক, কারণ তিনি একজন যোগাসন করে করে বা সাধন করে করে তিনি একজন সাধক, তিনি একজন যোগী। এখন মুশকিল হচ্ছে যে সবাই রেইকি করছে, এবং কেউ কেউ হয়তো নিষ্ঠা ভরে
তার জন্য যা যা পালনীয় করছেন, কিন্তু অনেকের দেখছি আমি মানসিক পরিবর্তন তেমন কিছুই হয়নি, অথচ তিনি রেকি করছেন। আমি বিদেশে খুব দেখেছি, রেকি করছে, খুব হাসি হাসি মুখে পেশেন্টকে সে ছুটছে, তারও বলছে হ্যাঁ বেশ ভাল লাগছে ভাল লাগছে, কিন্তু কিছুক্ষণ পরেই দেখছি যে রেকি যিনি করছেন, যিনি করাচ্ছেন, তিনি ডিপ্রেশনে ভোগেন, তিনি প্রচণ্ড মানসিক দ্বন্দ্বে একদম ছিন্ন ভিন্ন। তিনি নিয়ম টিয়মগুলো পালন করেন, তো তার মধ্যে কোনো ভগবত বোধই নেই, তার মধ্যে কোনো ডিভিনিটি বা ঈশ্বরীয় তেমন কোনো আকাঙ্ক্ষা, তেমন কোনো বৃত্তি, তেমন কিছু নেই। তখন হচ্ছে কি, তেমন ফল পাওয়া যাচ্ছে না। বিজ্ঞানীরা তখন সেই সব জায়গাতে আসছেন, নানা রকম মাপ জোপ করে নিয়ে দেখছেন যে এই পেশেন্টটা অ্যালোপ্যাথি ওষুধ খেত, ছেড়ে দিয়ে রেকি করতে এসে দেখি তো কি ভালো হচ্ছে, দেখছি কিছুই হচ্ছে না, বরং খারাপ হয়ে যাচ্ছে সে। তখন রেকির বদনাম হচ্ছে, এই যে বিজ্ঞানটা, এনার্জি চ্যানেলাইজেশনের বিজ্ঞানটা, এটা বদনাম হচ্ছে, এটা সমস্ত কুসংস্কার বলে তখন উড়িয়ে দেওয়া হচ্ছে। আপনি গুগলে যান, দেখবেন কুসংস্কার বলছে রেকিকে। আর এটা সাইড এফেক্টও হচ্ছে তখন, কারণ মূল ব্যাপারটা হচ্ছে যে আমি শক্তি প্রদান করছি না কোথাও। এই এনার্জি ট্রান্সফারের মূল বিষয়টা হচ্ছে এখানে আমি থাকবে না, একটা মাধ্যম মাত্র এখানে ব্যক্তি, সামনের শরীরটাও একটা মাধ্যম মাত্র। এরা বলছেন এটা রেকি এনার্জি যেটা ট্রান্সমিট হবে, অর্থাৎ ট্রান্সফার এনার্জি যেটা ট্রান্সমিট হবে এক শরীর থেকে আরেক শরীর। তাই লজিক্যালি কোনো সাইড এফেক্ট হওয়ার কথা নয়, অথচ হচ্ছে, কারণ আমি যাচ্ছে না, সে নিউট্রাল হতে পারছে না, সে নিরপেক্ষ হতে পারছে না, সে দ্রষ্টা হতে পারছে না। সুতরাং কাউকে একটু সুস্থ করার চেষ্টা করতে গিয়ে আন্তরিকভাবে প্রাণপণ সিম্পাথি এমপ্যাথি দিয়ে চেষ্টা করলাম, তার হয়তো আরাম হলো, আমি অসুস্থ হয়ে পড়লাম, এটা খুব হচ্ছে। তাই জন্য যারা এই ধরনের কাজ করেন এবং যারা এই ব্যাপারে অভিজ্ঞ এবং তার সাথে সাথে যাদের আধ্যাত্মিক কিছু জ্ঞান আছে, আমার কিছু কিছু গুরু ভাইদের আমি দেখেছি, তারা এটার উপর খুব জোর দেন যে যদি কন্ট্যাক্ট থেরাপি করতে চাও, মানে তারা তাদের স্টুডেন্টদেরও বলে, তাহলে ওই নিউট্রালিটি, ওই প্যাসিভিটি, ওই নিজেকে আলাদা করতে পারা এবং সম্পূর্ণ সারেন্ডার করা ডিভাইনের ওপরে, ওরা রেকি এনার্জি বলে না, ডিভাইন বলে। ডিভাইন বললে না ভক্তিটাও আসে তাড়াতাড়ি। যত সেকুলার রাখবো তত আমি সর্বনাশ করব। ডিভাইন বলেন, ওই ডিভাইন এনার্জির কাছে সম্পূর্ণ সারেন্ডার করে যদি করতে পারো, তাহলে ফলও পাবে, অর্থাৎ যার জন্য করা হচ্ছে সে ফলও পাবে, এবং তোমাকে কোনো কুফল নিতে হবে না, কারণ তুমি নিজেকে সম্পূর্ণ প্যাসিভ করতে পেরেছো এবং তো বডিটা জাস্ট ব্যবহৃত হয়েছে। এটা অনেক দিনের চেষ্টার ফলে এটা করা যায়, এবং রেকির আরও অনেক স্তর আছে, আপনি জানেন, আরও অনেক সূক্ষ্ম কারণ স্তর আছে যেখানে টাচ করতেও হয় না, দূরত্বে ডিস্টেন্ট হিলিং করা যায়। ঘরে বসে বসে আমি হয়তো আপনার কানে ব্যথা, আমি ঘরে বসে বসে হয়তো আমার কানে হাত দিয়ে আপনার সাথে কন্ট্যাক্ট করে আমি হয়তো এক ধরনের এনার্জিকে চ্যানেলাইজ করার চেষ্টা করছি, আপনিও উপকার পেতে পারেন। এই সবটাই সম্ভব, কিন্তু সম্পূর্ণ নির্ভর করছে যে যিনি তার নিজের শরীরটাকে ওই চ্যানেলাইজেশনে ব্যবহার করছে, সেই শরীরটা যথেষ্ট সাধন শরীর কিনা, সেই শরীরটা এনার্জি কন্ডাক্ট করতে পারেন কিনা। আমি নিজেই হাজারো রকমের শারীরিক মানসিক জটের মধ্যে রয়েছি, 1, 2, আমার মধ্যে হয়তো প্রফেশনাল বৃত্তি রয়েছে, রেকিটাকে হয়তো আমি একটা উপার্জন করার একটা লাইভলিহুড জীবিকা হিসেবে ধরে নিয়েছি, তখন তার সাইড এফেক্ট হবেই। সুতরাং এই ব্যাপারে সাবধান হতে হবে। সব কিছুরই ভালো এফেক্ট আছে, সাইড এফেক্ট আছে, ডিপেন্ড করছে আমরা কে কীরকম কীভাবে ব্যবহার করছি, আমরা নিজেরা কোন স্তরে আছি।